ওয়েলকাম টু সিএ ক্লাসরুম। আশা করি অনেক ভালো আছেন। আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন কোনো ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে আমাদের আলোচ্য বিষয় ধ্বনি, বর্ণ, অক্ষর। এটা কি? এটা গ্রামারের বেসিক। এটা ছাড়া বাংলা গ্রামার অসম্পূর্ণ, এটা জানা ছাড়া। কিন্তু আমরা অনেকেই মনে করি যে এগুলো তো আমরা জানি বা এটা সম্পর্কে অত বেশি না জানলেও চলবে। তো তারপরও যদি কারো ন্যূনতম আগ্রহ থাকে তাদের জন্য আজকের ভিডিওটা। আর আমি মনে করি যারা বাংলা সম্পর্কে জানতে চান, বাংলা গ্রামার সম্পর্কে জানতে চান, বাংলায় ভালো করতে চান, তাদের এই তিনটা বা গ্রামারের বেসিকের বিকল্প নেই। ওকে, লেটস স্টার্ট। আমরা শুরু করি। আমরা প্রথমে ধ্বনি, বর্ণ, অক্ষর, এভাবে স্টেপ বাই স্টেপ আমরা আজকে তিনটা টপিক সম্পর্কে স্বচ্ছ ধারণা নিব। ওকে, আপনারা দেখতে থাকুন। এবং একটা রিকোয়েস্ট, যখন ভিডিওটা দেখবেন একটা খাতা এবং একটা কলম সাথে নেবেন। চেষ্টা করবেন একটু কঠিন যেটা মনে হয় বা যেটা জানার দরকার বা যেটা প্রয়োজন মনে করেন সেটা একটু লিখে রাখার চেষ্টা করবেন। ওকে, তো প্রথমে আছে ধ্বনি। ধ্বনি কাকে বলে? আচ্ছা, আমরা একটা শব্দ করলাম, এটা একটা ধ্বনি। পাখির ডাক ধ্বনি, ঘন্টার বাজনা ধ্বনি, গাড়ির হর্ন ধ্বনি। কিন্তু এগুলো ধ্বনি, কিন্তু ব্যাকরণিক ভাষায় ধ্বনি কোনটা? আজ আমরা এটাই জানবো যে ব্যাকরণিক ভাষায় ধ্বনি কোনটা। ওকে, তো ব্যাকরণিক ভাষায় ধ্বনি বলতে হলে আমাদের অবশ্যই বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত হতে হবে। কি হতে হবে? অবশ্যই বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত হতে হবে। তাহলে যে আমরা যদি বলি যে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজকে ধ্বনি বলে। ওকে, আমরা একটু লিখবো। বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজকে ধ্বনি বলে। ওকে, তাহলে আমরা বললাম যে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত যে আওয়াজটা করছি এই আওয়াজটাই হচ্ছে ধ্বনি। ওকে, বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজকে ধ্বনি বলে। যেমন আমরা বললাম ক, এটা একটু ধ্বনি। আমরা হয়তো আমাদের কটা যখন বলছি আমাদের চোখের সামনে ছবির মতো ভেসে উঠছে, কিন্তু আমরা যদি এটাকে না জানতাম এটা জাস্ট একটা ধ্বনি ছিল। ওকে, আমরা বললাম যে বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজকে ধ্বনি বলে। বাক যন্ত্র, আসলে এটা কি? বাক যন্ত্র। ওকে, আমরা যদি এটাকে একটু এভাবে লিখি যে বাক প্লাস যন্ত্র। বাক মানে কি? বাক মানে কথা। বাক মানে কথা। যন্ত্র, যন্ত্র মানে যন্ত্র, মেশিন, মেশিন মানে যন্ত্র। ওকে, তাহলে কি দাঁড়ালো? কথার যন্ত্র। আচ্ছা, যন্ত্র তার মানে সেখানে কিছু পার্টস পাতি থাকবে। যন্ত্র মানেই কিছু যন্ত্রাংশ থাকবে। তো আমাদের বাকযন্ত্রে কি কি পার্টস পাতি আছে বা কিসের সাহায্যে আমরা ধ্বনিটা করি, এটা অবশ্য ওকে তাহলে কিছু। ওকে, বাক যন্ত্র। বাক মানে কি? কথা। যন্ত্র মানে যন্ত্র বা যন্ত্রাংশ, মানে যন্ত্র মানে কিছু যন্ত্রাংশ থাকবে। সো আমাদের বাক যন্ত্র, এখানে কি কি যন্ত্র আছে? ওকে, বাক যন্ত্র, কথার যন্ত্র। সাধারণত এখানে কি কি আছে? কণ্ঠ, সরি, ফুসফুস, কণ্ঠ, জিহ্বা, দন্ত, ওষ্ঠ। সাধারণভাবে আমরা এগুলো দেখতে পাই। আর এইগুলোর সাহায্যে যে যন্ত্রটা সেটাই বাকযন্ত্র। ওকে, এখন দেখি যে বাকযন্ত্রের সাহায্যে আমরা আবার একটু বলবো বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজকে ধ্বনি বলে। ওকে, এবার আমরা আলোচনা করব বর্ণ। বর্ণ কাকে বলে? ওকে, বর্ণ, আমরা যদি বলি যে আমরা এই বাকযন্ত্রের সাহায্যে আমরা বাকযন্ত্রের সাহায্যে যে আওয়াজটা করেছি, বাকযন্ত্রের সাহায্যে আমরা যে আওয়াজটা করেছি এই আওয়াজটাকে যদি আমরা লিখি, ওকে, একটু লিখবো আমরা। বাকযন্ত্রের সাহায্যে আমরা যে আওয়াজটা করেছি সেই আওয়াজটাকে যদি আমরা লিখি তাহলে সেটা হবে বর্ণ।
বাকযন্ত্রের সাহায্যে আমরা যে আওয়াজটা করেছি সেটা হবে বর্ণ। ওকে, এখন আওয়াজটা যখন আমরা কোনো সংকেত বা প্রতীকের মাধ্যমে প্রকাশ করব তখন সেটা হবে বর্ণ। ওকে, তাহলে বর্ণটা কাকে নির্দেশ করছে একটু বোঝার চেষ্টা করবেন যে বর্ণটা তাহলে কাকে নির্দেশ করছে। এই আওয়াজটাকে আমরা বলছি ধ্বনি, আওয়াজটাকে বলছি আমরা ধ্বনি। তাহলে এই আওয়াজটাকে যদি লিখি তখন হবে বর্ণ। তো বর্ণটা কাকে নির্দেশ করছে? অবশ্যই ধ্বনিকে নির্দেশ করছে। তার মানে ধ্বনি নির্দেশক সাংকেতিক চিহ্নকে বর্ণ বলে। ওকে, ধ্বনি নির্দেশক সাংকেতিক চিহ্নকে বর্ণ বলে। ওকে, আমরা লিখি যে ধ্বনি নির্দেশক সাংকেতিক চিহ্নকে বর্ণ বলে। ওকে, যেমন ক, খ, গ, ঘ, ও। আচ্ছা, সাংকেতিক চিহ্নকে বর্ণ বলে। আচ্ছা দেখেন, যেমন ক, খ, গ, ঘ। আচ্ছা, এই বর্ণটাকে আমরা অনেকে উচ্চারণ করতে পারি না ঠিকঠাক। এই বর্ণটার উচ্চারণ হবে উ, উচ্চারণটা হবে উ ও। আমরা ছোটবেলায় বিশেষ করে আমিও এটাকে উচ্চারণ করছি উমা, যে উময় ব্যাং। ওকে, তো উচ্চারণটা আপনারা অবশ্যই একটু ঠিক করে নেবেন যে উচ্চারণটা অবশ্যই ও। আচ্ছা, দেখবেন যে আরেকটা বিষয়, আমরা মানে কিছু কিছু কথা বলতে বলতে এতটাই অভ্যস্ত যে সঠিক শব্দটাকে আমরা বলতে গেলে মানুষের কাছে কেমন একটা বিব্রত বোধ করি। যেমন ও বলতে গেলে হয়তো এরকম 3বার তাকাবো যে কেউ দেখলো কিনা। ওকে, আমাদের বাকি আছে অক্ষর, সর্বশেষ অক্ষর। এখানে একটা কথা বলে রাখি যে আপনারা যারা এইচএসসি শিক্ষার্থী তাদের জন্য অক্ষরটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ এই অক্ষরটা যদি আপনারা বুঝতে পারেন, আপনারা এইচএসসি বাংলা দ্বিতীয় পত্রের ফার্স্ট যে কোশ্চেনটা আছে উচ্চারণ, সেখানে 30% কমপ্লিট হয়ে যাবে শুধুমাত্র অক্ষরটা বুঝলে। ওকে, আমরা শুরু করি অক্ষর। অক্ষর, অক্ষর কাকে বলে আমি প্রথমে সংজ্ঞাটা একটু লিখবো, তারপরে আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করব। নিঃশ্বাসের এক প্রয়াসে একই হৃদস্পন্দনে আমরা যতটুকু উচ্চারণ করি তাকে অক্ষর বলে। ওকে, একটু বোঝার চেষ্টা করব। নিঃশ্বাসের এক প্রয়াসে একই হৃদস্পন্দনে, কি বললাম? নিঃশ্বাসের এক প্রয়াসে, এটাকে আমরা বলতে পারি স্বল্পতম প্রয়াসে একই হৃদস্পন্দনে, হৃদস্পন্দন না বলে আমরা বলতে পারি বক্ষ স্পন্দনে আমরা যতটুকু উচ্চারণ করি সেটাই অক্ষর। আচ্ছা, আমরা অনেকে মনে করি যে অক্ষরটা হয়তো বর্ণ, অনেকের ধারণা, কিন্তু না, অবশ্যই অক্ষরটা বর্ণ না। অক্ষরটা সম্পূর্ণ আমাদের উচ্চারণের উপরে নির্ভর করে। তো এখানে দেখতে পাচ্ছেন যে নিঃশ্বাসের এক প্রয়াসে একই হৃদস্পন্দন বা বক্ষ স্পন্দন আমরা যতটুকু উচ্চারণ করি সেটাই অক্ষর। এখন এখান থেকে আমাদের একটু বুঝতে হবে যে একটা প্রয়াস, নিঃশ্বাসের একটা প্রয়াস কি, হৃদস্পন্দনটা কি, এটা আমরা যদি বুঝতে পারি বা অক্ষরটা কিভাবে আমরা নির্ণয় করব সেটা যদি একটা উদাহরণ দিলে ক্লিয়ার হবে, কারণ সংজ্ঞা দ্বারা আমরা এটাকে বুঝতে পারবো না। আমরা একটা শব্দ লিখলাম বাংলাদেশ। আমি একটু রিকোয়েস্ট করব যে এখন আমরা এটাকে একটু ধীরে ধীরে উচ্চারণ করব, আর যে রিকোয়েস্ট করব সেটা হচ্ছে আমার সঙ্গে আপনারা একটু উচ্চারণ করার চেষ্টা করবেন, তাহলে এটা ইজিলি বা আপনি খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। ওকে, বাংলাদেশ, কি উচ্চারণ করলাম? বাংলাদেশ। ওকে, আবার বাংলাদেশ। এবার একটু দেখেন যে এইটা যখন আমরা উচ্চারণ করলাম এখানে কি আমাদের কোথাও থেমে গেছে?
আমাদের কি উচ্চারণ করার সময় কোথাও কি বিরতি হয়েছে, স্বল্প বিরতি? হ্যাঁ, অবশ্যই। বাংলাদেশ, আমাদের এই একটা অক্ষর উচ্চারণ করতে গেলে 3 বার থামতে হয়েছে। এখন আমরা যদি বলি যে এই যে আমরা যেখানে থামলাম, এখানে কি আমি পুরোপুরি নিঃশ্বাসটা ছেড়ে দিছি? একটু দেখি, বাংলাদেশ, না, এখানে কিন্তু আমি পুরোপুরি নিঃশ্বাসটা ছাড়িনি, কিন্তু এখানে নিঃশ্বাসটা আমার একটু মানে থেমে গেছে। এই যে থেমে যাওয়া, এইটাই হচ্ছে এক একটা প্রয়াস বা স্বল্প বিরতি। এই যে স্বল্প বিরতির মাধ্যমে আমরা যেটা উচ্চারণ করি এবং একটা হৃদয় স্পন্দনে উচ্চারণ করি, এইটাই হচ্ছে একটা অক্ষর। ওকে, এইটাই হচ্ছে এক একটা অক্ষর। এখানে তাহলে 3টি অক্ষর আছে। এখানে কয়টি অক্ষর আছে? 3টি অক্ষর আছে। আমরা যদি আরো একটি উদাহরণ লিখি, আরো একটি শব্দ লিখি যে আমার, এখানে কয়টি অক্ষর আছে? আ একটি অক্ষর, আ আরেকটি অক্ষর, মার। এখানে অক্ষর কয়টি আছে? 2টি। ওকে, তাহলে আমরা কি অক্ষর বুঝতে পারছি? আচ্ছা, আরো একটু ক্লিয়ার করার জন্য আপনাদের কনসেপ্টটা যদি আরো একটু ক্লিয়ার করি, তাহলে দেখবেন যে আমরা ইংলিশে সিলেবল ভাগ করে করে ছোটবেলা থেকে পড়ছি। এই যে সিলেবলটা, আমি একটা শব্দ লিখলাম, ক্যাপটিভ। মাইকেল মধুসূদন দত্তের প্রথম সাহিত্য কর্ম ক্যাপটিভ রেডি, আমি শুধু ক্যাপটিভ লিখলাম। ক্যাপটিভ, ক্যাপটিভ, এখানে কয়টি সিলেবল আছে? 2টি। ক্যাপটিভ, এখানে 2টি সিলেবল আছে। এই যে ইংলিশে যে সিলেবলটা, বাংলায় এটাই অক্ষর। ইংলিশে যে সিলেবলটা, বাংলায় এটাই অক্ষর। আমরা যদি বলি ইউনিভার্সিটি, এখানে কয়টি অক্ষর আছে, কয়টি সিলেবল আছে? ইউ নি ভার সি টি। ওকে, দেখেন এই যে সিলেবলটা ভাগ করছি আমরা, বাংলায় এটাই অক্ষর। ওকে, তো এই যে অক্ষরটা নির্বাচন করলাম বা অক্ষরটা আমরা যদি চিনতে পারি, তো এখন আমরা চলে যাব যে অক্ষরের প্রকার ভেদে। অক্ষর আছে 2 প্রকার। অক্ষর কয় প্রকার? 2 প্রকার। একটা মুক্তাক্ষর আর একটা বদ্ধাক্ষর। একটা মুক্তাক্ষর আর একটা বদ্ধাক্ষর। ওকে, 2 প্রকার, একটা মুক্তাক্ষর, একটা বদ্ধাক্ষর। আচ্ছা, আমরা একটু ব্যবহারিক জীবন থেকে একটু দেখি যে মুক্তাক্ষর বা মুক্ত মানে কি? খোলা, বদ্ধ মানে আটকানো। এখন দেখেন যে আমরা কিছু অক্ষর উচ্চারণ করতে গেলে আমাদের দমটা যতক্ষণ আছে সেটা টেনে পড়তে পারি, আবার কিছু অক্ষর আছে যে আমার দমটা এখানে মানে থেমে যায়, দমটা থেমে যায়। একটা আমি যতক্ষণ দম আছে ওইটাকে আমি উচ্চারণ করে পড়তে পারি। সো আমরা যদি একটু সংজ্ঞাটা একটু বলি বা এটা কাকে বলে সেটি বলি। মুক্তাক্ষর, যে অক্ষর উচ্চারণ করতে গেলে বা যে অক্ষর উচ্চারণ করার সময় আমাদের নিঃশ্বাস বায়ু খোলা থাকে সেটা হচ্ছে মুক্তাক্ষর। বদ্ধাক্ষর, যে অক্ষর উচ্চারণ করার সময় আমাদের নিঃশ্বাস বায়ু বন্ধ হয়ে যায় বা আটকে আসে সেটা হচ্ছে বদ্ধাক্ষর। ওকে, তো এবার আমরা একটু এখান থেকে দেখবো যে আমরা 2টা শব্দ লিখছিলাম, বাংলাদেশ আর একটা হচ্ছে আমার। এখানে কোনটা মুক্তাক্ষর কোনটা বদ্ধাক্ষর একটু ট্রাই করব। বাংলাদেশ, বাংলাদেশ, দেখেন বাং, বাং, এখানে থেমে যাচ্ছে, কিন্তু লা যতক্ষণ দম আছে আমি এটাকে উচ্চারণ করতে পারবো। মনে হয় আমি স্বরলিপি করছি। ওকে, এরপরে আছে কি? দেশ, দেশ, এখানে দেখেন থেমে যাচ্ছে। সো এখানে কয়টা মুক্তাক্ষর আর কয়টা বদ্ধাক্ষর? এখানে 2টা বদ্ধাক্ষর, একটা মুক্তাক্ষর। ওকে, এবার আমরা এইটাকে দেখি, আমার 2টা অক্ষর। আমি যতক্ষণ দম আছে আমি এটাকে পড়তে পারবো, কিন্তু মার, মার এখানে থেমে যাচ্ছে। তো এখানে আ মুক্তাক্ষর, মার বদ্ধাক্ষর। ওকে ভিউয়ার্স, আমাদের উচ্চারণ, ভিউয়ার্স আমরা এতক্ষণে যেটা জানতে পারলাম সেটা আরেকটু মানে রিভাইজ দেওয়া বা রিভিশন করার একটু চেষ্টা করব। শুরু করি। ধ্বনি, ধ্বনি কাকে বলে? বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত আওয়াজকে ধ্বনি বলে। সাধারণত বাকযন্ত্র অর্থাৎ আমাদের কথা বলার যন্ত্রের মাধ্যমে যেটা আমরা উচ্চারণ করি, যতটুকু উচ্চারণ করি বা যে সরি যে আওয়াজটা করি সেটাই হচ্ছে
ধ্বনি বর্ণ। আমরা যে আওয়াজটা করছি সেটা যখন আমি কোনো সংকেত বা কোনো প্রতীকের মাধ্যমে প্রকাশ করবো তখন সেটা হবে বর্ণ, অর্থাৎ আমরা যে ধ্বনিটা করছি সেই ধ্বনিটাই হচ্ছে বর্ণ। ধ্বনিটাকে নির্দেশ করার জন্য যে চিহ্নটা ব্যবহার করি সেটাই হচ্ছে বর্ণ। ওকে, ধ্বনি নির্দেশক সাংকেতিক চিহ্ন বা প্রতীককে বর্ণ বলে। ধ্বনি নির্দেশক সাংকেতিক চিহ্ন বা প্রতীককে বর্ণ বলে। অক্ষর নিঃশ্বাসের এক প্রায়াসে একই হৃদয় স্পন্দনে আমরা যতটুকু উচ্চারণ করি সেটাই অক্ষর। অক্ষর দুই প্রকার, একটা মুক্তাক্ষর, একটা বদ্ধাক্ষর। মুক্তাক্ষর যে অক্ষর উচ্চারণ করতে গেলে আমাদের নিঃশ্বাস বায়ু খোলা থাকে সেটা মুক্তাক্ষর। বদ্ধাক্ষর যে অক্ষর উচ্চারণ করতে গেলে আমাদের নিঃশ্বাস বায়ু আটকে আসে সেটা হচ্ছে বদ্ধাক্ষর। ওকে, আমাদের অক্ষর দুই প্রকার, একটা মুক্তাক্ষর, একটা বদ্ধাক্ষর। একটু মনে রাখার চেষ্টা করব, আর আমরা অনেক বেশি করে প্র্যাকটিস করব, কারণ অক্ষরটা পুরোপুরি আমাদের উচ্চারণের উপর নির্ভর করবে। আর অবশ্যই যদি কোনো সমস্যা থাকে কমেন্টে জানাবেন, কারণ আপনাদের প্রত্যেকটা মন্তব্য আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। আর আমরা চেষ্টা করব আন্তরিকতার সঙ্গে আপনাদের সব যতটুকু সম্ভব আপনাদের সমস্যাটাকে সমাধান করার। ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও টিউটোরিয়ালে। আর যদি আমাদের কাছ থেকে আপনার কোনো উপকার হয় সেটাই আমাদের সার্থকতা। আর যদি কেউ আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিও টিউটোরিয়ালে।